আজ একটাই ভিডিওতে দুটো খবর, আর এই দুটো খবরই এক জায়গায় গিয়ে মিলছে। সিএনএনের একটি বিশ্লেষণ বলছে ডোনাল্ড ট্রাম্পের বিদায়ের সময় এসে গেছে, আর দ্বিতীয় খবরটাও ঠিক একই ইঙ্গিত দিচ্ছে, তবে অন্য পথ ধরে, আমেরিকার জনমত সমীক্ষার সংখ্যা ধরে। তাই প্রশ্নটা এখানেই, একজন প্রেসিডেন্ট যিনি নিজেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ বলে দেখান, তার একটি ঘটনা থেকে হঠাৎ বিদায়ের কথা উঠছে কেন? দর্শক বন্ধুরা, ঘটনাটা কি সেটা আগে বলি। ডোনাল্ড ট্রাম্প তুরস্কে গিয়েছিলেন ন্যাটোর সম্মেলনে। ফেরার সময় আচমকা তার নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয় যে বিমানে তিনি ফিরছেন সেটাতে ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে, এমন আশঙ্কা। আর ভয়টা ছিল ইরানকে নিয়ে। তারপর যা হয়েছে সেটাই আসল খবর। বিমানে যাত্রীদের জন্য যে খাবার তোলা হয়, সেই খাবার যে বড় কন্টেনারে করে আনা হয়, ট্রাম্প সেই পাত্রের ভিতরে লুকিয়ে বসেন। সেই কন্টেনার তারপর গাড়িতে করে নিয়ে যাওয়া হয় অন্য একটা বিমানের কাছে। সেই বিমানে উঠে তিনি সরে পড়েন, আর সেই বিমানটিও নিজের র্যাডার সংক্রান্ত ব্যবস্থা বন্ধ রেখেছিল, যাতে তার গতিপথ কেউ অনুসরণ করতে না পারে, ট্র্যাক করতে না পারে। এরপর শেষ পর্যন্ত ব্রিটেনে পৌঁছে ট্রাম্প স্বস্তির নিঃশ্বাস ফেলেন। এবার আসল জায়গায় আসি। এই একটা ঘটনাকে সিএনএন কেন ট্রাম্পের রাজনৈতিক পতনের সঙ্গে জুড়ে দিচ্ছে? এখানে বিদায় মানে কিন্তু পদত্যাগ নয়, বিদায় মানে ক্ষমতা হাতছাড়া হয়ে যাওয়া। প্রেসিডেন্ট পদে থেকেও যদি হাতে জোর না থাকে, তাহলে সেটাই কার্যত বিদায়। সিএনএনের যুক্তিটা খুব সোজা। তারা বলছে, আপনি যে যুদ্ধ জিতে গেছেন বলে বারবার ঘোষণা করছেন, সেই যুদ্ধ তাহলে শেষ হচ্ছে না কেন? যদি সত্যি জিতে থাকতেন, তাহলে আপনার প্রাণের ঝুঁকি নিয়ে এভাবে লুকিয়ে পালাতে হবে কেন? তাদের বক্তব্য, এটা আসলে কোনো জয় নয়, এটা একটা অন্তহীন যুদ্ধ যেটা চলতেই আছে, কারণ ট্রাম্প কোনোভাবেই পিছু হাঁটতে রাজি নন। অথচ পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে জয়ও তার হাতে নেই। প্রশাসনের তরফ থেকে যে ছবিটা বারবার তুলে ধরা হচ্ছিল, আমরা বিশ্বজয়ী, আমাদের ভয়ে গোটা দুনিয়া কাঁপে, আমেরিকা ফার্স্ট, আমেরিকাকে আমরা সবচেয়ে নিরাপদ করে দিয়েছি, সিএনএন বলছে সেই ছবিটা একটা ঘটনায় ভেঙে পড়েছে। এবার একটু পিছনে ফিরে দেখুন, তুলনাটা তখন আরও পরিষ্কার হবে। এই একই ডোনাল্ড ট্রাম্প, যার কাছে বাংকারে আশ্রয় নেওয়াটাও অপমানজনক মনে হতো, আগেরবার যখন তাকে হত্যার চেষ্টা হয়েছিল, তখন তিনি বারবার বলেছিলেন বাইরে বেরিয়ে এসে, ফাইট ফাইট, লড়ো। আর আজ সেই মানুষটাই খাবারের বাক্সে ঢুকে বসে আছেন। সিএনএনের ভাষায় তার স্ট্রংম্যান ভাবমূর্তিটা আর নেই। যে কঠোর নির্ভীক নেতার ছবি এতদিন তৈরি করা হয়েছিল, সেই ছবিটা একদিনেই উল্টে গেছে। এখানেই কিন্তু বিষয়টা শেষ হচ্ছে না। সিএনএন আরও একটা কথা তুলেছে, ট্রাম্প ফিরছিলেন কোথা থেকে? ন্যাটোর সম্মেলন থেকে। এবার ভালো করে শুনুন, ন্যাটো মানে হলো সেই দেশগুলোর জোট যারা মূলত আমেরিকার সামরিক ছাতার ভরসায় থাকে। তাদের ভাবনা, বিপদ এলে আমেরিকা এসেই টোটালটা বাঁচিয়ে দেবে। এখন সেই দেশগুলোর সামনেই দেখা গেল যে যিনি রক্ষা করবেন বলে দাবি করছেন, তিনি নিজের নিরাপত্তাটুকুও নিশ্চিত করতে পারছেন না। এই একই প্রশ্ন উপসাগরীয় দেশগুলোর মনেও উঠবে। জিসিসিভুক্ত দেশগুলো যারা আমেরিকার নিরাপত্তা প্রতিশ্রুতির উপর ভরসা করে বসে আছে, তারাও ভাবতে বাধ্য হবে, যিনি নিজেই খাবারের ট্রাকে লুকিয়ে পালাচ্ছেন, তিনি আমাদের কি রক্ষা করবেন? তার মানে একটা ছোট্ট ঘটনা, কিন্তু তার ছায়া অনেক দূর পর্যন্ত পড়ছে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, সিএনএনের সবচেয়ে বড় অভিযোগ। তারা বলছে ট্রাম্প বারবার চুক্তি পিছিয়ে দিচ্ছেন, আর তাতে নিজেরই ক্ষতি করছেন। অনেক আগেই যদি একটু নমনীয় হয়ে কিছু একটা করে বেরিয়ে আসতেন, তাহলে অন্তত মুখ রক্ষা হতো। কিন্তু এখন উল্টোটা ঘটছে। বিশ্লেষণে বলা হচ্ছে, ইরান দিনে দিনে নিজের শর্ত আরও কঠিন করে তুলছে। বলা হচ্ছে, সর্বশেষ হিসেব অনুযায়ী আমেরিকার প্রায় 80% ক্ষেপণাস্ত্র প্রতিরোধ অস্ত্র অর্থাৎ ইন্টারসেপ্টর মিসাইল ইতিমধ্যেই খরচ হয়ে গেছে। ভাবুন, ঢালের 80%ই যদি শেষ হয়ে যায়, তাহলে বাকি 20% দিয়ে কতক্ষণ আটকাবেন? সিএনএনের বিশ্লেষণে আরও দুটো কথা বলা হয়েছে। প্রথমত, ইরান ঝাঁক বেঁধে হামলা করে। একসঙ্গে বহু ক্ষেপণাস্ত্র ছুড়লে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে পড়ে,
কোনটা আটকাবে সেটাই ঠিক করতে পারে না। দ্বিতীয়ত, তাদের কিছু ক্ষেপণাস্ত্রের গতিপথ এমন যা প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। মাঝপথে গতি বদলায়, থমকে যায়, তারপর আবার এগোয়, ফলে হিসেব করে আটকানো কঠিন হয়ে দাঁড়ায়। আর এই কারণেই বলা হচ্ছে ট্রাম্প সেদিন ভয় পেয়েছিলেন। এর সঙ্গে আর একটা প্রশ্ন জোরালোভাবে উঠছে। এই ঘটনার সবচেয়ে অস্বস্তিকর দিকটা এবার শুনুন। সিএনএন লিখছে সিক্রেট সার্ভিস ট্রাম্পকে বাঁচিয়ে নিয়ে গেছে, সেটা তাদের কাজ, বোঝা গেল। কিন্তু ট্রাম্প নিজের প্রাণ বাঁচিয়ে সরে গেলেন, আর হোয়াইট হাউসের কর্মী, বিমানের কর্মী এবং সঙ্গে থাকা সাংবাদিকদের ওই বিমানেই ফেলে রেখে গেলেন। অর্থাৎ সত্যিই যদি হামলা হতো, ট্রাম্প বেঁচে যেতেন, বাকিরা মারা যেতেন। এখানে একটা যুক্তিও তারা দিচ্ছে, যেটা মাথায় রাখা দরকার। যদি সত্যিই কেউ হামলার পরিকল্পনা করে থাকে, তাহলে তার কাছে পাকা খবর থাকতেই হবে যে ট্রাম্প ওই বিমানে নেই। কারণ কোনো গোয়েন্দা সংস্থা এমনি এমনি একজন প্রেসিডেন্টকে এভাবে এদিক ওদিক সরিয়ে নিয়ে যায় না। আবার উল্টো সম্ভাবনাটাও আছে, হতে পারে কেউ ইচ্ছে করে ভুল তথ্য ছড়িয়ে দিয়েছে, মজা নিচ্ছে, আর তার ফলেই এই ছোটাছুটি। কোনটা সত্য সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে সিএনএনের মোদ্দা কথাটা একদম পরিষ্কার। যে মানুষটা বলতেন পুরো ব্যবস্থাটাই আমরা বদলে দেব, গোটা দুনিয়া আমাদের হাতের মুঠোর ভিতরে, সেই মানুষটা নিজেই আজ নিরাপদ নন। আর তাই নির্বাচনে যখন তিনি নামবেন, তখন তাকে সাহসী নয়, ভীতু হিসাবে দেখা যাবে। একটা দিনেই গোটা ছবিটা বদলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই কথাগুলো ঠিক এই সময়েই কেন উঠছে? কারণ নভেম্বরে আমেরিকায় মিড টার্ম নির্বাচন, এখন চলছে প্রার্থী বাছাইয়ের পর্ব, সেটা শেষ হলেই মূল ভোট। আর ট্রাম্পের দল এই মুহূর্তে খুবই দুর্বল জায়গায় দাঁড়িয়ে আছে। কতটা দুর্বল সেটা এবার সংখ্যা দিয়ে বুঝুন। এখানেই আসে আমাদের আজকের দ্বিতীয় খবর। আমেরিকায় নিয়মিত জনমত সমীক্ষা হয়। দেশের মানুষ প্রেসিডেন্টের কাজ নিয়ে সন্তুষ্ট কিনা সেটা মেপে দেখা হয়। একে বলে অ্যাপ্রুভাল রেটিং, সহজ কথায় কাজের নাম্বার। সেই নাম্বার এখন ট্রাম্পের জন্য ভয়াবহ। দ্য ইকোনমিস্টের একটি সমীক্ষা বলছে ট্রাম্প ঠিকঠাক কাজ করছেন এটা মনে করেন মাত্র 33% মানুষ, 66% বলছে কাজ ভালো হচ্ছে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, এই সপ্তাহের মধ্যেই 3% পড়ে গেছে, আগে ছিল 36%, এখন 33। এবার বাকি সংখ্যাগুলো শুনুন। ট্রাম্প সৎ ও বিশ্বাসযোগ্য কিনা, এই প্রশ্নে 60% মানুষ বলেছেন না, তাকে সৎ বা বিশ্বাসযোগ্য বলা যায় না। দেশ কি সঠিক পথে চলছে? 65% আমেরিকান মনে করছেন দেশ ভুল পথে যাচ্ছে। 80 বছর বয়সে কারো প্রেসিডেন্ট থাকা উচিত কিনা, এই প্রশ্নে 53% মানুষ বলেছেন উচিত নয়। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মানুষ মনে করছেন এই বয়সে প্রেসিডেন্টের দায়িত্ব সামলানো ঠিক নয়। আর সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে দুর্নীতির প্রশ্নে। অভিযোগ হলো ট্রাম্প প্রেসিডেন্টের পদটাকে ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করছেন। 61% আমেরিকান এই অভিযোগ মানছেন। বিচার বিভাগ নিয়েও একই ছবি। 55% মানুষ মনে করছেন ডিপার্টমেন্ট অব জাস্টিস অর্থাৎ বিচার সংক্রান্ত সরকারি দপ্তরটির অপব্যবহার হচ্ছে এবং সেটাকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। মানে সরকারের একটা বিভাগ আদালতে গিয়ে বিরোধীদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। এই সমীক্ষাটি হয়েছে 7 থেকে 10ই আগস্টের মধ্যে এবং এতে ত্রুটির সম্ভাব্য সীমা ধরা হয়েছে 3.2%। এখন আপনি বলতে পারেন, একটা সমীক্ষা দিয়ে কি প্রমাণ হয়? ঠিক কথা, তাই আরও কয়েকটা দেখে নিন। সংসদীয় ভোটের প্রশ্নে, অর্থাৎ কোন দলকে ভোট দেবেন, এই প্রশ্নে ডেমোক্রেটরা ট্রাম্পের দলের চেয়ে 8% এগিয়ে আছে। মার্কেট ল স্কুলের সমীক্ষা বলছে ডেমোক্রেটরা 6% এগিয়ে। রয়টার্সের সমীক্ষা বলছে 5%। সংখ্যাগুলো এক নয়, কিন্তু দিকটা এক, সবকটিই ট্রাম্পের বিপক্ষে যাচ্ছে। এবার শুনুন ট্রাম্প নিজে এই নিয়ে কি বলছেন। তার বক্তব্য, এটা তার ব্যর্থতা নয়, জনপ্রিয়তা তার কমেনি, সমস্যা হলো দলের সংসদদের নিয়ে, তারা ঠিকমতো কাজ করছেন না। কিন্তু এখানে একটা সহজ প্রশ্ন থেকে যায়, যে বিষয়গুলোতে মানুষ সবচেয়ে বেশি অসন্তুষ্ট সেগুলো তো সরাসরি তাকে নিয়েই। এই পদের অপব্যবহার, ব্যক্তিগত লাভ, বিশ্বাসযোগ্যতা, এসবে সংসদরা কি করবেন? এবার আসল হিসেবটায় আসি, কারণ ভোটে সংখ্যাটাই শেষ কথা। আমেরিকার প্রতিনিধি পরিষদে অর্থাৎ হাউসে
মোট আসন 435টি, প্রতিটি আসনের লড়াই আলাদা। তাই 8% এগিয়ে থাকা মানেই হবে সব জায়গায় 8%, এমনটা ভাবা যাবে না, কোথাও বেশি কোথাও কম। তাহলে এই 8%-এর আসল প্রভাব কোথায় পড়বে? পড়বে ওই দোলাচলে থাকা রাজ্যগুলোতে, যেখানে ফল আগে থেকেই ঠিক হয়ে আছে, সেখানে খুব একটা কিছু বদলাবে না। কিন্তু যেখানে আর কি হাড্ডাহাড্ডি লড়াই, সেখানেই এই কয়েকটা শতাংশ খেলা ঘুরিয়ে দিতে পারে। আর এখানেই ট্রাম্পের দলের বিপদ, কারণ গত হাউস নির্বাচনের পর থেকেই রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা খুবই দুর্বল। বলা হচ্ছে ডেমোক্রেটরা মাত্র 3টি আসন বাড়াতে পারলেই সংখ্যাগরিষ্ঠতা তাদের হাতে চলে যাবে, মাত্র 3টি আসন। আর মূল্যায়নে বলা হচ্ছে এমন প্রায় 20টি আসন রয়েছে যেখানে গতবার জয় পরাজয়ের ব্যবধান ছিল মাত্র 2 থেকে 5% এরকম পয়েন্টে। এখন যদি বিরোধীদের ভোট 8% বাড়ে, তাহলে ওই 20টি আসনই সরাসরি ঝুঁকিতে পড়ে যায়। সব মিলিয়ে হিসেব বলছে আগামী নির্বাচনে ট্রাম্পের দল 8 থেকে 10টি আসন হারাতে পারে। আর সংখ্যাগরিষ্ঠতা হাতছাড়া হলে কি হয়? তখন প্রেসিডেন্ট পদ থেকেও তিনি নিজের ইচ্ছে মতো কিছু করতে পারবেন না। আর সেটাই তো ক্ষমতার আসল বিদায়। অবশ্য এখনই চূড়ান্ত রায় দেওয়া যায় না, নির্বাচনের আগে অনেক কিছুই বদলাতে পারে। এবার সবচেয়ে বড় প্রশ্নে আসি, যেটা এই গোটা আলোচনার আসল জায়গা। ট্রাম্প যখন ক্ষমতায় আসছিলেন তখন অনেকেই আশাবাদী ছিলেন, কারণ তিনি বলেছিলেন যে আমেরিকা ফার্স্ট, আমরা নিজেদের দেশ নিয়ে ভাবব, অন্য দেশের ব্যাপারে নাক গলাবো না, বিদেশে সেনা রাখবো না। কিন্তু বাস্তবে আজ এসে দেখা যাচ্ছে যে সেই সব কথার উল্টোটাই হচ্ছে। তাই এখন প্রশ্নটা উঠছে, ওই প্রতিশ্রুতিগুলো কি আসলে নাটক ছিল? তুরস্ক থেকে খাবারের বাক্সে লুকিয়ে ফেরার ঘটনাটাই প্রমাণ করে দিয়েছে যে ট্রাম্পের ওই কঠোর নেতার ভাবমূর্তিটা ফাঁপা ছিল, এবং তাতে ন্যাটো থেকে উপসাগরীয় দেশ পর্যন্ত আমেরিকার নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়েই প্রশ্ন উঠে গেছে। অন্যদিকে সমীক্ষার সংখ্যাগুলো বলছে দেশের ভিতরেও তার জমি সরে যাচ্ছে, কাজের অনুমোদন নামছে, বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ বাড়ছে, আর মিডটার্ম নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। দুটো খবর আলাদা, কিন্তু ইঙ্গিত একটাই। এখন আমার প্রশ্নটা আমার কাছে, দেখুন, একজন নেতার ভাবমূর্তি ভেঙে পড়া আর তার ক্ষমতা হারানো, এই দুটো কি সত্যি এক জিনিস? নাকি ভাবমূর্তি ভেঙে যাওয়ার পরেও ডোনাল্ড ট্রাম্প নভেম্বরের নির্বাচনে ঘুরে আবার দাঁড়াতে পারেন? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন। ধন্যবাদ আপনাদের সকলকে।